আসসালামু আলাইকুম, চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই চার্টারের পরিপ্রেক্ষিতেই নির্বাচন। ডিসেম্বর 9 জুনের মধ্যেই দেশে নির্বাচন সম্ভব মনে করে বিএনপি। গণতান্ত্রিক সরকার ছাড়া একদিন যাচ্ছে আর সমস্যা বাড়ছে মন্তব্য। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় আপিল বিভাগে বহাল। দুদক ও রাষ্ট্রপক্ষে লিভ টু আপিল খারিজ। রাজধানীর ভাটারার শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে 4 জনের মৃত্যু, সিঁড়ির দরজা তালাবদ্ধ থাকার তথ্য। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি লাইন আপ চূড়ান্ত। দুবাইয়ে মঙ্গলবার ভারত অস্ট্রেলিয়া ও বুধবার লাহোরে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ধ্বংসস্তূপ থেকে দেশের আসল চেহারাটা বের করে আনা ও দৈনন্দিন জীবন সহজ করে আনার চেষ্টা করছে সরকার। জুলাই চার্টারে সবাইকে সই করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ওই চার্টারের পরিপ্রেক্ষিতেই নির্বাচন হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 2024-এর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, এরপর সরকার পতনের এক দফা আন্দোলন। আগস্টে সরকার পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার পার করেছে প্রায় 7 মাস। এই 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন খাতে সংস্কার ও নির্বাচন সহ নানা বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 16 বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারিনি। 3টা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? কোনোটাই ভালো হয়নি সেই অর্থে। যত ইচ্ছা আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি। পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজে এটা তো সবসময় থাকবে। জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের উপর দেশের মানুষের আস্থা রয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য অটুট রয়েছে এবং সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন, সই করে দেন জুলাই চার্টার, এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে, যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে, এটা আপনাদের বিষয়। কিন্তু আপনারা একমত হয়েছেন, সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছি। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বর 9 জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। তিনি বলেছেন, গণতান্ত্রিক সরকার ছাড়া একটি দিন যাচ্ছে আর সমস্যা তত বাড়ছে। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন যে, যাই ভাবুক শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে। রাহুলের রিপোর্ট। নির্বাচিত কর আইনজীবীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। পরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন নেতারা। ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন সম্ভব? নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব।
নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে, যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে দেশের বাইরে, তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। এই জন্য তারাও সবাই অপেক্ষা করছে। নতুন রাজনৈতিক দল সহ অন্যান্য বিষয়েও প্রশ্ন ছিল বিএনপির এই নীতি নির্ধারকের কাছে। ছাত্রদের দ্বারা গঠিত আরও রাজনৈতিক দল হয়েছে, হয়তোবা আরও হবে, তারাও তাদের চিন্তা নিয়ে আসবে, জনগণের সামনে দাঁড়াবে, কথা বলবে। দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে, এবং সংসদে সেগুলো পাশ করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিকের জানাজায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতাকর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিগত নির্বাচনগুলোতে ইসলামী দলগুলো ভালো ফল না করতে পারলেও এবার তারা ক্ষমতার দৌড়ে বেশ আশাবাদী। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ভোট কিছুটা বাড়লেও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা ইসলামী দলগুলোর এখনো নেই। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার চেষ্টায় ইসলামী দলগুলো, তবে বিগত নির্বাচনগুলোর ফল বলছে ভিন্ন কথা। গত 3টি নির্বাচন বাদ দিয়ে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর মোট ভোট ছিল 15% কম। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর মোট ভোট ছিল প্রায় 14.50%, যেখানে জামায়াতে ইসলামীর একারই ভোট ছিল 12.13%। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে 10.23%, যেখানে জামায়াতে ইসলামীর ভোট 8.61%। 2001 সালের নির্বাচনে 12.51% ভোট পায় ইসলামী দলগুলো, জামায়াতে ইসলামী 4.28%। নবম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট ছিল 6.34%। এর মধ্যে জামায়াতে ইসলামী 4.70% ভোট পায়। তবে ইসলামী দলগুলোর নেতারা বলছেন, অতীতে জোটবদ্ধ নির্বাচন হওয়ায় ভোটের হার স্পষ্টভাবে উঠে আসেনি, আর বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। যেখানে অন্য দল দিল ইসলামী আন্দোলন বা অন্য দল দিল, সেখানে জামাত দিল না। এভাবে তারা ভোটের সংখ্যাটা বা হারটা বাড়ানোর চেষ্টা করছে। এখন এটা কতটা কার্যকর হবে, কারণ বিএনপিও তো বসে নেই, তা 12 বা 14% নিয়ে কোনো দল বা কোনো জোট কিন্তু ভালো ফল করতে পারবে এটা আশা করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন, সক্রিয় কর্মী দিয়ে ভোটের আসল চিত্র বিবেচনা করা যায় না। রাজনীতির কর্মী সমর্থক, সক্রিয় কর্মী, এটি দিয়েই কিন্তু কেবলমাত্র আপনি গোটা ভোটের মাঠের চিত্র বিবেচনা করা যাবে না। ভোটের মাঠে তাদের কিছুটা যুক্ত হতে পারে, কিন্তু সেটা একেবারে সরকার গঠনের মতো অবস্থার মধ্যে যেতে পারবে বলে আমার এই মুহূর্তে মনে হয় না। বিশ্লেষকরা মনে করেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে ইসলামী দলগুলো শক্তিশালী বিরোধী দল হিসাবে অবস্থান তৈরি করতে পারবে কিনা আরও কিছু সমীকরণের দিকে নজর রাখতে হবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। দুদক ও রাষ্ট্রপক্ষে করা লিভ টু আপিল খারিজ করে ওই আদেশ দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ। আইনজীবীরা জানিয়েছেন, দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার পেয়েছেন বেগম খালেদা জিয়া। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ডাদেশ দেন পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সাজা দেওয়া হয় মামলার অন্য 3 আসামি হারিস চৌধুরী, জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খানকে। গত বছরের 27 নভেম্বর খালেদা জিয়া সহ 3 জনকে খালাস দেন হাইকোর্ট। খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ ও দুদক। শুনানি শেষে আদেশ দেন সর্বোচ্চ আদালত। রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন খালেদা জিয়া ও দুদকের আইনজীবী। আমাদের টাকায় আমরা জায়গা কিনছি, হ্যাঁ, এটা আত্মহত্যা কি আসলে অনেকদিন পরে ন্যায় বিচার পেয়েছি, কিন্তু অনেক হ্যারাস হয়েছে।
বেগম খালেদা অনেক হরের সম্মুখীন হয়েছে, তার এই বয়সে দীর্ঘদিন সেই দেখতে হয়েছে এবং এই আপনার হাসপাতালে জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি, যার জন্য বেগম খালেদা সুস্থ, বেগম খালেদা জেলে ঢুকলেন হেঁটে, বের হওয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। তারপরে দেখেন কত প্রতিহিংসার, এবং তাকে চিকিৎসা করতে দেয়নি বিদেশে। অ্যাকর্ডিং টু মেরিট আমরা তো চেষ্টা করেছি, পারলাম না, কারণ হচ্ছে ক্ষমতার অপব্যবহার নাই। ক্ষমতার অপব্যবহার যদি না থাকে তাহলে 5-2 তে সাজা হবে না, 5-2 তো সাজা দিয়েছে। 2010 সালের 8ই আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করে দুদক। মামলায় ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ করা হয়। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। হঠাৎ অসুস্থ হয়ে রোববার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সোমবার গণমাধ্যমকে জানান, রোববার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিবকে ভর্তি করা হয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, সেই সাথে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য কেউ যেন অযথা ভিড় না করেন সেই অনুরোধ করেছেন তিনি। রাজধানীর ভাটারার শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। দুপুর 12:15টার দিকে শাহজাদপুরের সৌদিয়া হোটেলে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। 6তলা ভবনের 2য় তলায় লাগা ওই আগুন ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। পরে ভবনের 6 তলার একটি বাথরুমের ভেতরে 1 জনের ও সিঁড়ির গোড়া থেকে 3 জনের মরদেহ উদ্ধার হয়। তাদের 4 জনই পুরুষ। সিঁড়ির দরজায় তালা দেওয়া ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী চেকপোস্ট ও যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ভোর 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ওসি জানান, অ্যাম্বুলেন্সে করে হৃদরোগে আক্রান্ত রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক সহ 3 জনের মৃত্যু হয়। আহত 4 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। 1971-এর 3রা মার্চ ঢাকার রামপুরায় টিভি সেন্টারের সামনে মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় গুলিতে শহীদ হন ফারুক ইকবাল। আবুজর গিফারি কলেজ ছাত্র সংসদের সে সময়ের জিএস ফারুক ইকবালকে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয়। স্বাধীনতার এত বছর পরেও কোনো রাষ্ট্রীয় সুবিধা নেয়নি তার পরিবার। ইফতেখার উদ্দিনের প্রতিবেদন। 1971-এর 3রা মার্চ সকালে রামপুরা টিভি সেন্টারের নিয়ন্ত্রণ নিতে আসে দখলদার বাহিনী। মায়ের হাতে তৈরি সকালের নাস্তা রেখেই মিছিল নিয়ে প্রতিবাদে ছুটে গিয়েছিলেন আবুজর গিফারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ফারুক ইকবাল। সেই মিছিলেই গুলিতে শহীদ হন তিনি। প্রথম পতাকা উত্তোলনের পরদিন ইতিহাসে লেখা হয় শহীদ ফারুকের নাম। চ্যানেল আইকে শহীদ ফারুক ইকবালের ভাই জানান, কোনো রাষ্ট্রীয় সহায়তা গ্রহণ না করার কথা। বাড়তি সুযোগ সুবিধা আমরা পাইনি এবং আমরা চাইও না। আমি একটা ফর্ম আনছিলাম কল্যাণ ট্রাস্ট থেকে, আমি আব্বাকে না আমার দরকার নেই, তো আমার ছেলে তো দেশের জন্য চলে গেছে, আমি ওর নাম দিয়ে কেন টাকা খাবো, আমার দরকার নেই। ওই ফর্মটা আমার ঘরে এখন আছে, সবুজ রঙের ফর্ম, আব্বা সই করেন এখন। এবং ও মারা যাওয়ার পরে রেশন কার্ডটা পর্যন্ত আব্বা উঠায় রাখছে, এই রেশন কার্ডে আর রেশন উঠবে না। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় সমাজ প্রতিষ্ঠা করার আহ্বান জানান এই শহীদ পরিবারের সদস্য। মুক্তিযুদ্ধ বিষয়ক যে সমস্ত বই পুস্তক, ওরা তো দেখেনি মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে। অনেক বাজার পুস্তকে বই পুস্তকে লিপিবদ্ধ আছে এগুলি, তো ওই বইগুলি ওরা কালেকশন করে যেন পড়াশোনা করে সব জানতে পারবে কীভাবে বাংলাদেশ স্বাধীন হলো। মহান এই দেশপ্রেমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1972 সালে প্রতিষ্ঠিত হয় শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের স্কুলে বর্তমানে 570 মতো ছেলেমেয়ে পড়ালেখা করে। শহীদ ফারুক ইকবাল স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হিসাবে বিবেচিত। তো প্রতি বছর 3রা মার্চ আমাদের বিদ্যালয়ে কর্মসূচি থাকে। রাজপথে আন্দোলন শুরু করার সময় শহীদ ফারুক ইকবাল বলেছিলেন, যদি তার মৃত্যু হয় সেই সমাধি যেন রাজপথেই হয়। তার শেষ ইচ্ছে অনুযায়ী মৌচাক মোড়ে তাকে সমাহিত করা হয়েছে। তার পাশেই শায়িত রয়েছেন স্বাধীনতা যুদ্ধের শেষ শহীদ তসলিমও। কবিগুরুর ভাষায় বলতে হয়, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই,
নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ভয় নাই। রাজধানীর মৌচাক মোড় থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে তার দেশ। লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে সম্মেলন শেষে বিবিসিকে কথা বলেন জেলেনস্কি। তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করেছেন। মিথিলা নাজনীনের রিপোর্ট। ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে ডাকা হয় লন্ডন সম্মেলন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি বিষয়ে তিনি জানান, দুদেশের মন্ত্রীদের সইয়ের জন্য চুক্তিটি প্রস্তুত রয়েছে। ইউক্রেন এতে সই করতে প্রস্তুত। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি সই হওয়ার কথা ছিল। এরই অংশ হিসেবে হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। তবে ট্রাম্প জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার কারণে চুক্তি হয়নি। দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয়। হোয়াইট হাউস ছাড়তে বলা হয় জেলেনস্কিকে। মিথিলা নাজনীন, চ্যানেল আই। বিশ্ব বন্যপ্রাণী দিবস আজ। বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন প্রতিপাদ্যে বাগেরহাট সহ সারা দেশে দিবসটি পালন করা হচ্ছে। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদের প্রতি গণসচেতনতা বাড়ানোই এ দিবসের মূল লক্ষ্য। জলবায়ু পরিবর্তন ও মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ডে পৃথিবী থেকে নানা প্রজাতির প্রাণী হারিয়ে যাচ্ছে। বাংলাদেশেও একসময় বন্যপ্রাণীর বিচরণ ছিল চোখে পড়ার মতো। তবে কালের বিবর্তন আর অবৈধ শিকার সহ আবাসস্থল ধ্বংসের কারণে বিলুপ্তির পথে বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ ও কয়েকটি সংস্থা কাজ করছে। তবে এ কাজকে গতিশীল করা না গেলে বন্যপ্রাণী অতি দ্রুত হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যৎ প্রজন্মকে জীববৈচিত্র্যের সাথে পরিচয় করাতে বাংলাদেশে একটি বন্যপ্রাণী সংরক্ষণশালা তৈরির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। সাতক্ষীরায় আম গাছ ভরে গেছে মুকুলে। চারদিকে মুকুলের মৌ মৌ ঘ্রাণ। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন আম বাগানীরা। সাতক্ষীরা প্রতিনিধির তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সাতক্ষীরা অঞ্চল থেকে শীত বিদায় নেয় অন্য এলাকার চেয়ে কিছুটা আগে। আম গাছে মুকুল আসা, গুটি ধরা ও পাকা শুরু হয় আগেভাগেই। সাতক্ষীরা জেলায় জানুয়ারির মধ্যভাগ থেকেই আম গাছে মুকুল আসলেও এবার এসেছে ডিসেম্বর মাসের শেষে। 15-20 দিন মতন পোলটা আমাদের সাতক্ষীরা জেলায় অ্যাডভান্স হয়ে গেছে। এবছর আমাদের হাতে গোবিন্দ এবং নেওয়ালা যদি দুর্যোগ না হয় ইনশাল্লাহ অনেক বেশি হবে, ইমফিওর ভাগটা কম হবে। মাঘের থেকে মনে করেন ফাল্গুন মাসের 15 পর্যন্ত বইল কম বেশি থাকবে, তারপর আস্তে আস্তে মনে করেন বইলগুলো পড়ে যাবে, কুটি কেটে যাবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার উৎপাদন বেশি হবে বলে আশা করছেন বাগান মালিকরা। আমের সময় আসলে একটু আলাদাভাবে আমরা একটু কিছু পরিচর্যা করি, মুকুলের ব্যাপারগুলো দেখি, তারপরে গুটি আসে, ফলের ব্যাপারগুলো আমরা একটু দেখে থাকি। সাতক্ষীরার যে আমটা সুনাম নষ্ট করে কিছু অসাধু ব্যবসাদাররা আগাম কিছু আম ভেঙে তারা বাজারে বিক্রয় করে। এই কারণে আমাদের সাতক্ষীরার আমটা সদরের ভেতরে আমটা আমরা রেট পাই না, দাম পাই না। আম বাগান পরিচর্যা ও রোগবালাই নিয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের সাতক্ষীরা থেকে প্রথম আমের রপ্তানিটা শুরু হবে এবং গোবিন্দভোগ এবং হিমসাগর দিয়ে এই রপ্তানিটা শুরু হবে। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি এই সমস্ত দেশে আমাদের এই আমগুলো রপ্তানি হয়ে থাকে। এবছর সাতক্ষীরায় 4135 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন ভালো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। পোল্ট্রি হ্যাচারি ও পেপার মিলের কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্যে ভয়াবহ অস্তিত্ব সংকটে গাইবান্ধার গোবিন্দগঞ্জের গজারিয়া খাল। দুর্গন্ধ আর দূষণের চরম হুমকিতে জনস্বাস্থ্য। দীর্ঘদিন প্রকাশ্যে বেআইনি ও পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড চললেও নেই প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ। ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় নদী হিসেবে কদর ছিল গজারিয়া খালের। মাছ ধরা, ফসলের সেচ দেওয়া সহ নিত্য প্রয়োজনে ঐতিহ্যবাহী এই খালের পানি ছিল স্থানীয়দের ভরসা।
তবে কালের বিবর্তন আর প্রভাবশালীদের লোভে ধুঁকছে খালটি। শুধু গৃহস্থালী বর্জ্যই নয়, রাতের আধারে ফেলা হচ্ছে চাপড়িগঞ্জের পোল্ট্রি হ্যাচারির ময়লা আবর্জনা আর পেপার মিলের কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য। চলাফেরা করা যায় না, পানি বলান যায় না, আমার নামা যায় না। পেপার মিলটা যে হয়েছে, এর যত আবর্জনা, যত পয়জন, মনে করেন যে পরিবেশ দূষিত করে ফেলে দিচ্ছে। মুরগি মারে, মাছি হয়, মাছির জ্বালা ভাত খাওয়া যায় না। মাছ একটা পোকা প্রাণী পর্যন্ত থাকতে পারে না, মানে মানুষ পা দিলে ঘা ওই পায়ে ঘা হয়। পরিবেশ বিধ্বংসী এমন কর্মকাণ্ডের প্রতিবাদে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। অভিযোগের বিপরীতে প্রশাসনের নীরবতা ঘনীভূত করেছে সংকটকে। প্রতিবাদ করবে গেলে তারা পুলিশের হুমকি দেখায়, ইডে দেখায়, উডে দেখায়। সুস্থ হওয়ার দরকার, আমার পরিবেশ ভালো হওয়ার দরকার। তবে খালে বর্জ্য ফেলার কোনো প্রমাণ পায়নি বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। পেপার মিল থেকে কোনো ধরনের বর্জ্য খালে আমরা নিঃসৃত হতে দেখিনি, নিঃসরণ হতে দেখিনি, যার জন্য তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। আমরা পরিদর্শন করব, যদি কোনো অনিয়ম থেকে থাকে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। নিজেদের অস্তিত্ব রক্ষায় নদী খাল সহ সব জলাধার সংরক্ষণ ও দূষণমুক্ত রাখতে সার্বিক সচেতনতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলেন প্রধান উপদেষ্টা। জুলাই চার্টারের পরিপ্রেক্ষিতে নির্বাচন। ডিসেম্বর 9 জুনের মধ্যেই দেশে নির্বাচন সম্ভব মনে করে বিএনপি। গণতান্ত্রিক সরকার ছাড়া এক একটি দিন যাচ্ছে আর সমস্যা বাড়ছে মন্তব্য। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় আপিল বিভাগে বহাল। দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ। রাজধানীর ভাটারা শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে 4 জনের মৃত্যু, সিঁড়ির দরজা তালাবদ্ধ থাকার তথ্য। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির লাইন আপ চূড়ান্ত। দুবাইয়ে মঙ্গলবার ভারত অস্ট্রেলিয়া ও বুধবার লাহোরে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।